ঈদ মুবারক, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ড দ্য পিজে এবং ওয়ার্ড দ্য পিজের তরফ থেকে প্রান্তর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সো এই ঈদ শুরুর আগে ডেফিনেটলি আমরা টাইগারদের কাছ থেকে আমাদের ঈদিটা পেয়ে গিয়েছি, অর্থাৎ ঈদের গিফটটা পেয়ে গিয়েছি পাকিস্তানকে 2-1 ব্যবধানে ওডিআই সিরিজ হারিয়ে। কিন্তু ঈদের পরবর্তী সময়ে আমাদের জন্য আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে এবং নিউজিল্যান্ড সেই কঠিন পরীক্ষাটাই নেবে বাংলাদেশ দলে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। ভিডিও শুরু করার আগে বা মূল কন্টেন্টে যাওয়ার আগে ছোট্ট করে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি গত ভিডিও কন্টেন্টে একটা অনিচ্ছাকৃত ছোট্ট ভুলের জন্য। সেই ভুলটা ছিল, বলেছিলাম যে নিউজিল্যান্ড দল 2013-14 পরে আর বাংলাদেশ সফর করেনি ওডিআইয়ের জন্য, যেটাতে একটু ভুল ছিল। স্মৃতি অনেক সময় আপনাকে ধোকা দেয়, আমাকেও দিয়েছিল। 2023 সালেই বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আগে নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশ সফর করেছিল, যেখানে তারা 2-0 ব্যবধানে সিরিজটা জয়লাভ করেছিল, একটা বৃষ্টিতে ভেসে ভেসে গিয়েছিল ম্যাচটা। সো সেই মানে স্ট্যাট কিংবা অতীত স্মৃতিচারণ করছি আমরা কয়েকটা ভিডিও ধরে, এবং শেষ ভিডিওতেও সেই নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরের আগের অভিজ্ঞতাগুলো নিয়ে স্মৃতিচারণ করেছি। করতে করতে আমার যেটা মনে পড়লো হঠাৎ করে, যে এই যে বাংলাদেশ ওডিআই দল একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব যদিও রিটায়ারমেন্টে যাননি, বাট অলমোস্ট রিটায়ারমেন্টের মতোই। অলরেডি সবাই এই যে কোর দলটা, এই তিনজনের নামটা স্পেসিফিক্যালি বলছি কারণ আমাদের যে মিডল অর্ডার টু লোয়ার মিডল অর্ডারের সমস্যাটা রয়ে গেছে, সেই জায়গাটাতে এবার একটু স্পটিফাই করতে চাচ্ছি আমি স্পেসিফিক্যালি। সেই জায়গাটাতে যাওয়ার আগে আমি যদি ছোট্ট করে আপনাদের সাথে কিছু স্ট্যাটস শেয়ার করি, যে অন্যান্য দলগুলোর শেষ দুটো বছরের ওডিআইতে অবস্থাটা কিরকম। এই যে আমরা বলছি যে স্লগ ওভারে আমাদের আসলে কি কোনো স্লগার আছে, কিংবা ওই যে মিডল অর্ডার 4-5 নম্বর ব্যাটার তার কাজটা করে দেওয়ার পরে 6-7-এর কি অতটা স্ট্রেংথ আছে, বা আমরা কেমন করেছি শেষ 2 বছর ওডিআইতে, সেই হিসেবটা যদি আপনাদেরকে জানিয়ে দেই এই 40 থেকে 50 ওভারের মধ্যে। আমি যদি টপ টিমগুলো থেকে আগে আসি, সাউথ আফ্রিকা এই শেষ 2 বছর 18টা ম্যাচ খেলেছে তারা। 40 থেকে 50 ওভারে ব্যাটিং করাটা যেই সকল ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল বা করতে হয়েছিল, এমন ম্যাচগুলোই আমি কিন্তু আমার এই পরিসংখ্যানে নিয়েছি। সো এরকম ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা 8টা ম্যাচ জয়লাভ করেছে। তারা এভারেজে এই শেষ 2 বছর এই 18টা ম্যাচ যেখানে 40 থেকে 50 ওভার ব্যাটিং করতে হয়েছে, সেখানে তারা 37.11 করে এভারেজে রান তুলেছে। প্রতি ওভারে তারা এই 10 ওভারে 6.08 করে রান রেট মেনটেইন করেছে এই শেষ 2 বছরে ওডিআইতে। 40 থেকে 50 ওভারের মধ্যে যে 18টা ম্যাচ তারা ব্যাটিং করার সুযোগটা পেয়েছে। আবারও ভালো মতো বলে নিচ্ছি, শেষ 2 বছর টপ দলগুলো 40 থেকে 50 এই 10টা ওভার স্লগের ওভারের মধ্যে যেই কয়টা ম্যাচ ব্যাটিং করার সুযোগ পেয়েছে, সেই ম্যাচের হিসেবটাই আমি বলছি। ভারত এর মধ্যে শেষ 2 বছরে 15টা ওডিআই খেলেছে, 9টাতে তারা জয়লাভ করেছে, 9টা জয়। তাদের এভারেজটা 38.21। প্রত্যেক ওভারে তারা 5.87 করে রান তুলেছে। অস্ট্রেলিয়ার এই অবস্থাটা হচ্ছে 9টা করে জয়, 40.63 করে এভারেজ, 6.29 করে তারা প্রতি ওভারে রান রেট মেনটেন করেছে। নিউজিল্যান্ড 17টা ম্যাচ খেলেছে এই সময়ে, 40.9 তাদের এভারেজ, 5.87 করে তারা এই 10টা ওভারে রান তুলেছে। ইংল্যান্ড যারা কিনা একটু নিচের দিকেই আছে ওডিআই র্যাঙ্কিং এ, 18 ম্যাচটা খেলেছে তারা, এর মধ্যে 36.16 তারা এভারেজ রান তুলেছে, 6.19 করে প্রতি ওভারে রান তুলেছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান অলমোস্ট এরকম অবস্থা, রান রেটটা 5.6, 5.26, 5.27। চিন্তার কারণটা হচ্ছে বাংলাদেশের এই টপ 10টা দলের মধ্যে অবস্থান সবার নিচে শেষ 2 বছর ওডিআইতে 40 থেকে 50 ওভারের মধ্যে রান তোলার। তারা সবচাইতে কম এভারেজ মেনটেনে রান তুলেছে, 31.2 এভারেজ তাদের রান তোলার গড়, এবং প্রত্যেক ওভারে তারা 5.12 করে রান তুলেছে, যেটা যেটা বললাম 10টা টেস্ট প্লেইং নেশনস এর মধ্যে সবচাইতে কম। ইভেন ওয়েস্ট ইন্ডিজ যারা কিনা আমাদের নিচে নেমে গেছে এই মুহূর্তে, তারাও কিন্তু প্রতি মানে ওভারে তারা 6-এর উপরে রান তুলেছে এবং এভারেজটা যথেষ্ট হেলদি, 40-এর কাছাকাছি। সো বুঝতেই পারছেন যে আমাদের অবস্থাটা কি শেষ 2 বছরে এই স্লগ ওভার্স গুলোতে, স্পেসিফিক্যালি ব্যাটিং করার সময়। আমি যদি ওয়ার্ল্ডের টপ মোস্ট দলগুলোর কারা কারা এই 40 থেকে 50 ওভারের মধ্যে ব্যাটিং করে বা করেছে এই নামগুলো বলি, এবং তাদের এই 40 থেকে 50 ওভারের মধ্যকার সময়ের স্ট্রাইক রেটটা বলি ব্যাটিং করার, আরো বেশি আপনি অবাক হবেন। ডেওয়াল্ট ব্রেভিস, যিনি কিনা নতুন এসেছেন সাউথ আফ্রিকা দলে, এর ইতোমধ্যে 8টা ম্যাচে এমন 40 থেকে 50 ওভারে তাকে ব্যাটিং করতে হয়েছে, তার স্ট্রাইক রেটটা এই সময়ে শেষ বছর হিসাব করলে 143.75।
মার্করাম তার পাশাপাশি এই সময়ে এই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে হয়েছে তাকে, তার গড়টা 138.89। আমি যদি অস্ট্রেলিয়ার কাছে যাই, অস্ট্রেলিয়ার এই সময় মিচেল ওয়েন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, এই ব্যাটসম্যানগুলোই বেসিক্যালি ব্যাটিং করে থাকেন এই লোয়ার মিডল অর্ডারে বা স্লগ ওভার্সগুলোতে। মিচ ওয়েন যেই কয়টা ম্যাচে মাত্র সুযোগ পেয়েছেন, আই থিঙ্ক 7টা বা 8টা ম্যাচ 137 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ম্যাক্সওয়েল 118 স্ট্রাইক রেটে, জশ ইংলিশ 117 স্ট্রাইক রেটে এবং অ্যালেক্স ক্যারি 166 স্ট্রাইক রেটে 98। আমি যদি ভারতের দিকে যাই, ভারতের টপ স্ট্রাইক রেটে কারা ব্যাটিং করেছে এই সময়ে শেষ দুটো বছরে 40 থেকে 50 ওভারে, প্রথম নামটা একটু অবাক করবে আপনাকে, হর্ষিত রানা। যদিও তিনি একটা ম্যাচ খেলেছেন, ওই একটা ম্যাচে আই গেস 23 বলে 29 রানে অপরাজিত ছিলেন তিনি, স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি তার। আমি যদি একটু বেশি ম্যাচের কথা হিসাব করি, সেখানে হার্দিক পান্ডিয়া থাকবেন, 8টা ম্যাচ খেলেছেন তিনি এই লোয়ার মিডল অর্ডারে 118 স্ট্রাইক রেটে। রাহুল সবচাইতে নিয়মিত লোয়ার মিডল অর্ডার ব্যাটার তিনি, বা স্লগ ওভারের স্পেশালিস্ট হিসেবে তিনি ওডিআইতে ব্যাটিং করেন, যিনি কিনা বিভিন্ন জায়গায় ফ্লোটেড ব্যাটার হিসেবে ব্যাটিং করতে পারেন। তার স্ট্রাইক রেটটা 107.14। যাকে টি-20 স্কোয়াডে বিবেচনাই করা হয় না, তিনিও কিন্তু ওডিআই দলে এই 40 থেকে 50 ওভারে 100-র ওপরের স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেন এবং ইতোমধ্যে শেষ 2 বছরে ভারতের হয়ে 19টা ম্যাচ তিনি এরকম স্লগ ওভারে খেলেছেন। নিউজিল্যান্ড দলে অবস্থাটা আরো দুর্দান্ত। মিচ স্যান্টনার তিনি 135 স্ট্রাইক রেটে এই শেষ দিকের ওভারগুলোতে ব্যাটিং করেন, গ্লেন ফিলিপস, মিচ হে তারাও 112 এবং 105 যথাক্রমে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মোহাম্মদ আব্বাস, যিনি কিনা নিউজিল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার, রিসেন্টলি তার ডেবু হয়েছে পাকিস্তানের সাথেই বিপক্ষে সিরিজে, 3টা ম্যাচ খেলেছেন তিনিও 101 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, আনবিলিভেবল। এবং মাইকেল ব্রেসওয়েল তিনি 100.45 স্ট্রাইক রেটে সবচেয়ে বেশি ম্যাচে এই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের হয়ে। কেন আমি এই স্ট্যাটটা বললাম, তাহলে কিন্তু আপনি স্পষ্ট হয়ে যাবেন যে আমাদের ব্যাটাররা কোথায় আছে এই স্ট্রাইক রেটের তুলনায়। শেষ 2 বছরে এই শেষ 40 থেকে 50 ওভারের স্লগ ওভার্সগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট বাকি দলগুলোর এই যে টপ মোস্ট ব্যাটার যারা স্লগে ব্যাটিং করে তাদের সাথে তুলনা করলে বাংলাদেশের হাইয়েস্ট হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের, যিনি কিনা রিটায়ারমেন্টে গেছেন। তিনি 93.23 স্ট্রাইক রেটে এই শেষ স্লগ ওভার্সগুলোতে ব্যাটিং করেছেন বাংলাদেশের হয়ে হাইয়েস্ট স্ট্রাইক রেটে। তারপরের নামটা শামীম পাটোয়ারি 80.95, তারপর তাওহিদ হৃদয়, কেউ মাঝে মধ্যে ব্যাটিং করতে হয়ে পড়েছে এই শেষ 10টা ওভারে। জাকের আলী অনেক, তিনি ব্যাটিং করেছেন, তার স্ট্রাইক রেটটাও 80-র নিচে, মানে 75 বা 76 স্ট্রাইক রেটে। সো বুঝতেই পারছেন যে আমাদের দৈন্যদশাটা কোথায়, যেখানে টপ মোস্ট ব্যাটাররা বাকি দলগুলোর 100-র ওপরের স্ট্রাইক রেটে, ইভেন মাঝে মধ্যে 120-এর উপরে স্ট্রাইক রেটে এই শেষ স্লগ ওভার্সগুলোতে ব্যাটিং করে থাকেন, সেখানে আমাদের ব্যাটাররা 100-র নিচে। সবার মানে টপ মোস্ট যারা ব্যাটার, তার মধ্যে আমরা একজন রিটায়ারমেন্টেও চলে গেছেন শেষ 2 বছরে। এটাই হচ্ছে আমাদের স্লগ ওভারের চিত্রটা ডেফিনেটলি। সো এটার কারণটা কি? কারণটা ডিপ ডাউনে আপনি যদি যান একটু, সবার আগে বলবো যে ট্রু উইকেটে খেলার অভ্যাস, এই অভ্যাসটা আমাদেরকে অনেক ভুগিয়েছে। ইভেন মিরপুরের যে ট্রু উইকেটে আমরা পাকিস্তানের সাথে সিরিজটা খেললাম, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ট্রু উইকেটে আমাদের ব্যাটারদের সেই অভ্যস্ততা নেই যে কিভাবে ইনিংসটাকে বিল্ড আপ করে তারপর বেধরক মারতে হবে। ডেফিনেটলি এখান থেকে উত্তরণের মানে উপায়টা কি? আরেকটা বিষয় আমি নোটিফাই করতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে সৈয়দ আবিদ হোসেন সামি তার ভিডিওতে একটা বলেছিলেন কয়েকদিন আগেই যে ওই যে রিভার্স সুইং ফেরত আসছে, যেহেতু দুদিক থেকে আগে দুটো নতুন বলেই খেলা চলতো, কিন্তু এখন একটা বল বেছে নেওয়া হবে। সো ওই বলটা শুরু থেকেই ব্যবহার করে আসা হবে এবং একটা সার্টেন ওভারের পরে গিয়ে আই থিঙ্ক 32 বা 33তম ওভারে গিয়ে সেই মধ্যে থেকে একটা বল বেছে নিয়ে বাকি খেলাটা সেই বল দিয়ে চালাতে হবে। যার কারণে রিভার্স সুইংটা কিন্তু বেশ দেখা যাচ্ছে ওডিআইতে এই মুহূর্তে, যেটা বোলারদের অ্যাডভান্টেজ দিচ্ছে এবং ব্যাটারদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই স্কিল ডেভেলপড প্লেয়ার আমাদের কি আছে এই মুহূর্তে যারা রিভার্স সুইং খেলতে পারেন? সবচাইতে ওপরে আমি যদি বলি যে কেন আমাদের এই অবস্থা স্লগ ওভার্সে, সেটা হচ্ছে মেন্টালিটির অভাব। আপনি যত যাই বলুন, আপনি আইপিএল কে গালি দিন, দি 100 কে বলুন এটা কি ভাই এত ছোট সংস্করণ ক্রিকেটের, কিন্তু এই ছোট সংস্করণগুলো কিংবা এই আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, এটাই কিন্তু পুরো বিশ্বের ক্রিকেটটাকে বদলে দিচ্ছে। এবং মডার্ন এজে এসে আপনাকে অ্যাটলিস্ট ওডিআই কে বাঁচিয়ে রাখতে হলেও শেষ স্লগে এসে ওইরকম মারকাটারি ব্যাটিং করতে হবে এবং ইভেনচুয়ালি কিন্তু রেজাল্ট আসছে, বড় বড় দলগুলো রেজাল্ট পাচ্ছে এবং দর্শকরাও কিন্তু অনেক এন্টারটেইনড হচ্ছে এই সময়ে। সো যুগের সাথে তাল মেলাতে হলেও আপনাকে সেই মারকাটারি ব্যাটিংটা আয়ত্ত করতে হবে এবং সেগুলো
অ্যাজ অ্যান ওডিআই ব্যাটার আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা প্রয়োগ করতে হবে সেই 40 থেকে 50 ওভারের স্লগে। আমাদের কি এরকম ব্যাটার আছে এখন পর্যন্ত? আমি কিন্তু এখনো জাকের আলী অনেককেই দেখি যিনি কিনা এই 6-7 নাম্বারে মোটামুটি ব্যাটিং করতে পারেন, হয়তো তার স্কিল একটু ডেভেলপ করতে হবে এই ক্ষেত্রে। আমি আফিফ হোসেন ধ্রুবর কথা বলতে পারি, তাকে আরেকটু উপরের দিকে খেলানোর কথা বলা হচ্ছে, কিন্তু তার পুরো ক্যারিয়ার জুড়েই তিনি 6-7-এই বেস্ট ব্যাটিংটা তার করেছেন এই মুহূর্তে। মিরাজ 7 নাম্বার থিতু হতে চাইছেন, কিন্তু আমার মনে হয় না 7 নাম্বার থিতু হওয়ার জন্য মিরাজের ওই টেকনিক্যাল কিংবা ওই মাসল পাওয়ারটা আছে যেটা দিয়ে তিনি 7 নাম্বারে এসে খুব দ্রুত একটা ক্যামিও ইনিংস খেলে দলকে স্লগ ওভার্সে ফ্লারিশ করতে পারবেন। আমার মতে আফিফ, জাকের এবং মানে 5 নাম্বার পর্যন্ত যেহেতু লিটন আছেন, এবং এই লিটনের এই রোলটা কিন্তু মাহমুদুল্লাহ প্লে করতেন, যে তিনি একদিক ধরে ধরে খেলতেন এবং অন্যদিকে ব্যাটাররা এসে কিন্তু স্লগ করার সুযোগটা পেতেন, সাকিব আল হাসানও স্লগ করার সুযোগ পেতেন সেখানে। সো সবকিছু মিলিয়ে আমাদের দল গোছানোর যে সময়টা, সব দিকেই আমাদেরকে নজর দিতে হবে, মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এরকম একটা অবস্থা। কিন্তু সিরিয়াসলি আমাদের অনেক ডেভেলপমেন্টের জায়গা আছে, এবং মডার্ন ডে ক্রিকেটে এই 10 ওভার স্লগের 40 থেকে 50, দিস ইজ গনা বি ভেরি ভেরি ক্রুশাল ফর এনি টিম অন এ গিভেন ডে, যেখানে আপনাকে অ্যাটলিস্ট 60টা বল থেকে 80-90 রান বের করতেই হবে মাস্ট। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং কমেন্টসে জানাবেন যে আপনার মতে স্লগ এই ওভার্সগুলোতে রান তোলার জন্য কোন কোন ব্যাটার আপনার চোখে সেরা, এবং আপনি কি মনে করেন কোন জায়গাটাতে আমরা এই স্লগ ওভারে রান তোলাতে পিছিয়ে পড়ছি।